আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হচ্ছে মোহাম্মদ কাউসার হামিদ, লেকচারার ইকোনমিক্স, গামাসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতি। আলিম দ্বিতীয় বর্ষ অর্থনীতির প্রথম পত্র, প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। প্রথম অধ্যায় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এখানে অনেকগুলো পার্ট রয়েছে এই অধ্যায়ে। ওইখান থেকে জাস্ট একটা পার্ট হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে পিপিসি বলা হয়, যার পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। উৎপাদন সম্ভাবনা রেখার এই যে পিপিসি যেটা আছে, এটার পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যার অর্থ হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমাদের জানতে হবে উৎপাদন সম্ভাবনা রেখা কি, এটা কি। কোন নির্দিষ্ট সময়ে কোন একটি অর্থনৈতিক সমাজ সীমিত সম্পদকে পরিপূর্ণ ব্যবহার করে প্রয়োজনীয় দ্রব্য ও সেবার বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারে। এইরূপ সম্ভাব্য সংমিশ্রণগুলো যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তাহলে আমরা এদিকে জানতে পেরেছি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, কোন একটি নির্দিষ্ট সময়ে কোন একটি অর্থনৈতিক সমাজ সীমিত সম্পদকে পরিপূর্ণ ব্যবহার করে প্রয়োজনীয় দ্রব্য ও সেবার বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারে। এইরূপ সম্ভাব্য সংমিশ্রণগুলো যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকেই উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আসি আমরা সরাসরি উৎপাদন সম্ভাবনা রেখায় চলে যাই। এই উৎপাদন সম্ভাবনা রেখার কতগুলা মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে অবগত করব। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের এই যে এটা হচ্ছে ভূমি অক্ষ ও এক্স, এটা হচ্ছে ভূমি অক্ষ, আর ও ওয়াই এটা হচ্ছে লম্ব অক্ষ, আর এখানে কেন্দ্রবিন্দু হচ্ছে 0। এখানে দুটা দ্রব্য, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। আর এ বি, এ থেকে বি হচ্ছে পিপিসি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, যেটার পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখানে এই বিন্দু, ই বিন্দু, আর একটা হচ্ছে এই যে এবিসি রেখার ভিতরে ই বিন্দু, আর একটা হচ্ছে এবিসি রেখার এবি রেখার বাইরে এফ বিন্দু। এই এবি রেখার ভিতরে যে বিন্দুটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অর্জনযোগ্য, অর্জনযোগ্য এলাকাও বলা আছে। আর বাইরে যে এফ বিন্দু আছে এটা হচ্ছে অর্জনযোগ্য। কেন এটা অর্জনযোগ্য হয়েছে, আবার এটা কেন এটা অর্জনযোগ্য হয়েছে, আর এটা কেন অর্জনযোগ্য হয়েছে, এটা সম্পর্কে ব্যাখ্যা হচ্ছে যে ও থেকে এ পরিমাণ হচ্ছে আমার সম্পদ, ও থেকে ও বিন্দু থেকে এ পরিমাণ এতটুকু, এটা হচ্ছে ওয়াই দ্রব্য, সীমিত সম্পদ। আর এফ বিন্দুটা যেহেতু এই এ বি রেখার বাইরে অবস্থান করতেছে, সেহেতু সম্পদ সীমিত। আমার সম্পদ যেহেতু সীমিত, আমি এর বাইরে উৎপাদন করতে পারবো না। এজন্য এটা এফ বিন্দু যেটা আছে এটা হচ্ছে অর্জনযোগ্য। আর ই বিন্দু অর্জনযোগ্য হয়েছে আমার সম্পদটা যেহেতু ও থেকে এ পরিমাণ। তাছাড়া ই বিন্দু এ বি রেখার ভিতরে অবস্থান করতেছে, কিন্তু এটা অর্জনযোগ্য হয়েছে, ঠিক আছে। যদি এইখানে যদি অর্জন করা হয় তাহলে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না। তাই পূর্ণ ব্যবহার
ব্যবহার অর্থাৎ সম্পদের যথাযথ ব্যবহার করার জন্য, পূর্ণ নিয়োগ করার জন্য এ বি রেখার প্রত্যেকটা বিন্দুতে কি উৎপাদন করা যায়। এখানে বাইরে অর্জন করা যাচ্ছে না কেন? সম্পদের সীমাবদ্ধতার কারণে। আবার ভিতরে অর্জন করা যাচ্ছে, উৎপাদন করা যাচ্ছে। যদি উৎপাদন করি তাহলে সম্পদের অপচয় হবে। সামগ্রিক অর্থনীতিতে তা বেকার সমস্যা দেখা দিবে যদি ভিতরে কি করি, অর্জন করি। কারণ আমার সম্পদের পরিমাণ হচ্ছে এতটুকু, আমি যদি এতটুকু পরিমাণ জাস্ট কম পরিমাণ উৎপাদন করি তাহলে সম্পদের কি হয়ে যাবে? অপব্যবহার হয়ে যাবে, যথাযথ ব্যবহার হবে না, পূর্ণ নিয়োগ হবে না। তাহলে এই এবি রেখার প্রত্যেকটা বিন্দুতে, এখানে অনেকগুলা বিন্দু দেওয়া যায়, প্রত্যেকটা বিন্দুতে সম্পদের যথাযথ অর্থাৎ পূর্ণ নিয়োগ নির্দেশ করে। এর বাইরেও না, বাইরে অর্জন করা যাচ্ছে না, কারণ সম্পদ যেহেতু সীমিত, এজন্য বাইরে কি করা যাবে না? অর্জন করা যাবে না কিংবা উৎপাদন করা যাবে না। আর ভিতরে, এখানে ভিতরে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন করা যাবে। কিন্তু যদি প্রত্যেকটা বিন্দুতে আমরা যদি উৎপাদন করি তাহলে সম্পদের যথাযথ ব্যবহার হবে না, পূর্ণ নিয়োগ হবে না। এজন্যই আমাদের এবি রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন করতে হবে। তারই আলোকে জাস্ট আমরা উৎপাদন সম্ভাবনা সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। তাহলে এখানে দুইটা দ্রব্য, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। পাশে আছে সংমিশ্রণ বিন্দু। এক্স দ্রব্য 0 থেকে 40 পর্যন্ত আছে আর ওয়াই দ্রব্য 100 থেকে 0 পর্যন্ত। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে দুটা দ্রব্য, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। এক্স দ্রব্যের বিপরীত হচ্ছে ওয়াই দ্রব্য আর ওয়াই দ্রব্যের বিপরীত হচ্ছে এক্স দ্রব্য। এক্স দ্রব্যের পরিমাণ যখন 0 একক তখন ওয়াই দ্রব্যের পরিমাণ 100 একক। তার মানে এটা যখন সর্বনিম্ন, এক্স দ্রব্য যখন সর্বনিম্ন তখন ওয়াই দ্রব্যের পরিমাণ সর্বোচ্চ। কেমনে? জাস্ট আমরা তালিকাগুলো একটু ব্যাখ্যা করে দিই। এক্স দ্রব্যের পরিমাণ যখন 10 একক তখন ওয়াই দ্রব্যের পরিমাণ 90 একক। আবার এক্স দ্রব্যের পরিমাণ যখন 20 একক তখন ওয়াই দ্রব্যের পরিমাণ 70 একক। এক্স দ্রব্যের পরিমাণ যখন 30 একক ওয়াই দ্রব্যের পরিমাণ 40 একক। এক্স দ্রব্যের পরিমাণ যখন সর্বোচ্চ, 0 থেকে একেবারে সর্বোচ্চ 40 একক, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ 0 একক। তাহলে বোঝা যাচ্ছে যে এক্স দ্রব্য যেখানে 0 একক ছিল সেখানে ওয়াই দ্রব্যের পরিমাণ ছিল 100 একক। এক্স দ্রব্য যখন একেবারে 0 একক, সবচেয়ে নিম্ন বিন্দু, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ সর্বোচ্চ বিন্দু হচ্ছে 100। তাহলে এক্স দ্রব্যের বিপরীত যেটা আছে এটা হচ্ছে একেবারে সবচেয়ে বড়। তাহলে এক্স দ্রব্যের পরিমাণ যখন 0 তখন ওয়াই দ্রব্যের পরিমাণ 100। তাহলে সবচেয়ে এখানে যে বিন্দুগুলো দেখা যাচ্ছে এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 100। আবার এক্স দ্রব্যের পরিমাণ যখন বাড়তে বাড়তে 40 একক হয়েছে তখন ওয়াই দ্রব্যের পরিমাণ 100 থেকে কমতে কমতে এটা একেবারে কত? 0। তাহলে এখানে বিপরীত একটা কি, যখন এক্স দ্রব্যের পরিমাণ 0 হয় তখন এটার বিপরীত আরেকটা দ্রব্য যেটা আছে এটা হচ্ছে সর্বোচ্চ 100। আবার এক্স দ্রব্যের পরিমাণ যখন সর্বোচ্চ হয়েছে তখন ওয়াই দ্রব্যের পরিমাণ একেবারে 0, সর্বনিম্ন বিন্দু হচ্ছে 0। তাহলে এর আলোকে আমরা এই উৎপাদন সম্ভাবনা সূচির আলোকে উৎপাদন রেখা অঙ্কন করব। প্রথমে আমাদের ধরে নিতে হবে একটা লম্ব আর একটা ভূমি অক্ষ, একটা লম্ব অক্ষ আর একটা ভূমি অক্ষ। লম্ব অক্ষ খাড়াভাবে যেটা আছে এটাকে আমরা কি বলি? লম্ব অক্ষ বলি। আর যেটা সমান্তরালভাবে ভূমির সাথে একেবারে মিশে থাকে এটাকে আমরা কি বলি? ভূমি অক্ষ বলি। তাহলে এটা হচ্ছে ভূমি অক্ষ, যেটা আমি এক্স দ্রব্য, যেহেতু এটা এক্স দ্রব্য দিয়ে দিচ্ছি, আর এটা ওয়াই দ্রব্য, আর মূল বিন্দু হচ্ছে 0। তাহলে এটা লম্ব। লম্ব অক্ষ আর এটা হচ্ছে ভূমি অক্ষ।
তাহলে আমাদের দেখতে হবে প্রথমে x দ্রব্যগুলো। x দ্রব্যের পরিমাণ 0, 10, 20, 30, 40। এখানে যে 0 থেকে 40 পর্যন্ত যে 10 10 করে কি ব্যবধান যে সংখ্যা দেওয়া আছে, জাস্ট এগুলো আমরা ভূমিয়ককে স্থাপন করব। তাহলে আমরা যে সংখ্যাগুলো নেব জাস্ট এগুলো ব্যবধান যাতে কি একই হয়। 10, 20, 30, 40। 10, 20, 30, 40। এরপর y দ্রব্য যেটা আছে এটা আমরা লম্বকে স্থাপন করব। y দ্রব্যের পরিমাণগুলো আমরা লম্বকে স্থাপন করব। তাহলে লম্বকে একেবারে 0 থেকে 100 পর্যন্ত আসবে। তাহলে আমরা 10 10 করে নেই। 10, 20, 30। না, এটা এভাবে বলে হবে না, আমরা 20 20 করে নিই। 20, 40, 60, 80, 100। আমাদের সুবিধার্থে যাতে 20 20 করে নিলে যাতে 100 মিলে যায়। আর এখান থেকে আমরা এখানে যেহেতু আমাদের গিয়েছে 100, মোট সংখ্যা রয়েছে 100, 90, 70, 40, 0। তাহলে এখানে 0 আছে, 20 প্রয়োজন নাই, 40 হ্যাঁ একটা মিলে গেছে। তারপর হচ্ছে 60 60 নাই, 70 আছে। তাহলে এই 70 অবস্থান করবে যে 60 আর 80 এর মধ্যখানে, মধ্যবিন্দু। এখানে আমরা একটা বিন্দু নির্ণয় করব, এটা হচ্ছে 70। হ্যাঁ, এখানে আবার আছে কত 90। তাহলে 90 হবে 100 আর 80 এর মধ্যখানে। তাহলে আমরা x দ্রব্য এবং y দ্রব্যের যে বিন্দুগুলো রয়েছে এগুলো আমরা লম্ব ভূমিয়ক এবং লম্বককে স্থাপন করছি। আর এখান থেকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এদিকে একটু মনোযোগ দাও। প্রথমে আমরা x দ্রব্যের পরিমাণ দেখব। x দ্রব্যের পরিমাণ যখন 0 একক তখন y দ্রব্যের পরিমাণ হচ্ছে 100 একক। তাহলে x দ্রব্যের পরিমাণ যখন 0 একক, এখানে যে তালিকার দিকে একটু মনোযোগ দাও। x দ্রব্যের পরিমাণ যখন 0 একক তখন y দ্রব্যের পরিমাণ 100 একক। তাহলে এখানে 0 হচ্ছে মূল কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে কি মূল। তাহলে 0 x দ্রব্যের পরিমাণ জাস্ট এটা, এই x দ্রব্যের পরিমাণ, x দ্রব্য যেটা আমরা ধরছি এটা পরিমাণ হচ্ছে 0 একক, তার মানে কেন্দ্রবিন্দু। এটার বিপরীত যে আরেকটা দ্রব্য রয়েছে এটা হচ্ছে y দ্রব্য, তার মানে y দ্রব্যের পরিমাণ হচ্ছে 100। তাহলে এই বিন্দুটা হচ্ছে এই যে y দ্রব্যের পরিমাণ জাস্ট 100 এখানে। তাহলে x দ্রব্যের পরিমাণ যেহেতু মূল বিন্দুতে আর y দ্রব্যের পরিমাণ হচ্ছে এইদিকে, তাহলে এটা একটা নতুন একটা পয়েন্ট এখানে। তাহলে এই দুইটা সংমিশ্রণ বিন্দু হচ্ছে x এবং y এর সংমিশ্রণ বিন্দু হচ্ছে জাস্ট এখানে a বিন্দু। জাস্ট এখানে আমি একটা বিন্দু দিয়ে দিচ্ছি a বিন্দু, নামটা হচ্ছে কি a বিন্দু, সংমিশ্রণ বিন্দু হচ্ছে a। এরপর x দ্রব্যের পরিমাণ যখন 10 একক তখন y দ্রব্যের পরিমাণ হচ্ছে 90 একক। তাহলে দেখো x দ্রব্যের পরিমাণ যখন 10 একক y দ্রব্যের পরিমাণ হচ্ছে 90 একক। তাহলে এটা এদিক থেকে উপরের দিকে উঠবে আর জাস্ট এই যে y দ্রব্য যেটা আছে এটা এদিক থেকে ডান দিকে যাবে। কতটুকু পরিমাণ? জাস্ট 10 পর্যন্ত। তাহলে দেখি আমরা এটা স্থাপন করি নি, আমরা শুধু একেবারে খাড়া করে যোগ করে দিই। তাহলে এটা সংমিশ্রণ বিন্দু হচ্ছে B। এরপর x দ্রব্যের পরিমাণ যখন 20 একক তখন y দ্রব্যের পরিমাণ 70 একক। x দ্রব্যের পরিমাণ হচ্ছে 20 একক, এটা দিক থেকে উপর দিকে উঠবে আর y দ্রব্যের পরিমাণ এখানে আছে কত 70 একক। জাস্ট এটা এদিক থেকে এদিকে যাবে। কতটুকু পরিমাণ? জাস্ট এই যে 20 পর্যন্ত যাবে। জাস্ট আমরা এটা যোগ করে দিচ্ছি। যার সংমিশ্রণ বিন্দু হচ্ছে C বিন্দু। আবার x দ্রব্যের পরিমাণ যখন 30 একক তখন y দ্রব্যের পরিমাণ হচ্ছে 40 একক। তাহলে x দ্রব্যের পরিমাণ এটা দিক থেকে, আচ্ছা আগে y দ্রব্যটা এটা ডান দিক থেকে ডান দিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে, আর এটা আমরা জাস্ট এদিক থেকে এদিকে যোগ করে দেব। তাহলে এখানে নতুন আরেকটা বিন্দু উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে D বিন্দু।
সংমিশ্রণ বিন্দু যেটা আছে x দ্রব্য এবং y দ্রব্যের যে একটা সংমিশ্রণ বিন্দু আছে এটা হচ্ছে ডি বিন্দু, যেটা এটা হচ্ছে কি ডি বিন্দু, ডি বিন্দু। এরপর x দ্রব্যের পরিমাণ যখন 40 একক তখন y দ্রব্যের পরিমাণ হচ্ছে 0 একক। এবার আসো এদিকে একটু মনোযোগ দাও। x দ্রব্য যখন সর্বোচ্চ তখন y দ্রব্যের পরিমাণ হচ্ছে 0 একক। তাহলে y দ্রব্যের পরিমাণ যেহেতু 0 তাহলে এটা মূল কেন্দ্রবিন্দু এইখানে, y দ্রব্যের পরিমাণ এইখানে, আর x দ্রব্যের পরিমাণ যেহেতু 40 একক তাহলে এটা এটা এখানে একটা বিন্দু। যেহেতু এটা এই যে 0 এটা ভূমি একের সাথে মিশে গেছে, আর x দ্রব্যের পরিমাণ হচ্ছে 40 আর y দ্রব্যের পরিমাণ যেহেতু এটা 0 মূল কেন্দ্রবিন্দুর সাথে, তাহলে এটা নতুন একটা বিন্দু যেটা হচ্ছে সংমিশ্রণ বিন্দু হচ্ছে ই। তাহলে আসো এবার আমরা যে সংমিশ্রণ বিন্দুগুলো পাইছি x দ্রব্য এবং y দ্রব্যের যে একটা সংমিশ্রণ, যে দুইটা দ্রব্যের যে মিলিত বিন্দুতে একটা সংমিশ্রণ বিন্দুতে আমরা যে বিন্দুগুলো পাইছি কি কি হয়েছে a b c d e। তাহলে আমরা এই বিন্দুগুলো যোগ করে দেব, a থেকে b, b থেকে c, c থেকে d আর d থেকে একেবারে e পর্যন্ত, d থেকে e পর্যন্ত। তাহলে দেখো a b c d e যে কয়টা বিন্দু পাইছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই বিন্দুগুলা যোগ করে যে রেখাটা পেয়েছি এটা হচ্ছে PPC রেখা। PPC রেখা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যার বাংলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা এই যে উৎপাদন সম্ভাবনা সূচি থেকে উৎপাদন সম্ভাবনার একটা অঙ্কন করেছি, যারা এখনো পর্যন্ত বোঝো নাই তাদের উদ্দেশ্যে আমি জাস্ট আবার চিত্রটা আবার কি করব ব্যাখ্যা করব। তাহলে দেখো ভূমি অক্ষকে ধরছি x দ্রব্য, ভূমি অক্ষ যেটা আছে এখানে x দ্রব্যগুলো ধরে নিচ্ছি, এবং লম্ব অক্ষে এই যে লম্ব অক্ষ আছে না ও থেকে y পর্যন্ত এটা হচ্ছে কি লম্ব অক্ষ, লম্ব অক্ষকে আমরা স্থাপন করছি y দ্রব্যগুলো, আর সংমিশ্রণ বিন্দুগুলো ওইখানে আমরা কি স্থাপন করব এটা সংমিশ্রণ বিন্দু। তাহলে x দ্রব্যের পরিমাণ যখন 0 একক, জাস্ট এখানে 0 একক হচ্ছে এটা মূল কেন্দ্রবিন্দুতে হচ্ছে কি 0 x দ্রব্যের পরিমাণ মূল কেন্দ্রবিন্দু। এটার বিপরীত যে একটা y দ্রব্য আছে এটার পরিমাণ হচ্ছে 100 একক, যা এখানে 100 একক। তাহলে এই যে এখান থেকে একেবারে এতটুকু হচ্ছে y দ্রব্যের পরিমাণ, যা সংমিশ্রণ বিন্দু এ দ্বারা নির্দেশ করে। x দ্রব্যের পরিমাণ যখন 10 একক, x দ্রব্যের পরিমাণ ভূমি অক্ষে যখন 10 একক তখন y দ্রব্যের পরিমাণ হচ্ছে 90 একক। তাহলে এটা x দ্রব্যের পরিমাণ এদিক থেকে উপরের দিকে উঠবে, আর y দ্রব্যের পরিমাণ এদিক থেকে বাম থেকে ডানে যাবে। তাহলে দুইটা মিলিত বিন্দু হচ্ছে এটা b বিন্দু, দুইটা সংমিশ্রণ বিন্দু হচ্ছে b বিন্দু। এরপর x দ্রব্যের পরিমাণ যখন 30 একক তখন y দ্রব্যের পরিমাণ x দ্রব্যের পরিমাণ যখন 20 একক তখন y দ্রব্যের পরিমাণ হচ্ছে 70 একক। x দ্রব্যের পরিমাণ যেহেতু যখন 20 একক, আমরা 20 একক এখানে এখান থেকে জাস্ট এটা উপরের দিকে উঠবে, আর y দ্রব্যের পরিমাণ 70 একক, এটা বাম থেকে ডান দিকে যাবে। তাহলে যাওয়ার পর এদিকে একটা মিলিত বিন্দু সংমিশ্রণ বিন্দু পাইছে, এটা হচ্ছে c বিন্দু। আবার x দ্রব্যের পরিমাণ যখন 30 একক তখন y দ্রব্যের পরিমাণ হচ্ছে 40 একক। তাহলে x দ্রব্যের পরিমাণ এটা নিচ থেকে উপরের দিকে যাবে, আর এটা এদিক থেকে এদিকে, তাহলে এটা মিলিত বিন্দু সংমিশ্রণ বিন্দু হচ্ছে d বিন্দু। এবার x দ্রব্যের পরিমাণ যখন 40 একক তখন y দ্রব্যের পরিমাণ হচ্ছে 0 একক, যার মিলিত বিন্দু হচ্ছে e। এখানে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, এটা x দ্রব্যের পরিমাণ যখন 0 একক ছিল তখন y দ্রব্যের পরিমাণ হচ্ছে সর্বোচ্চ 100, আবার y দ্রব্যের পরিমাণ যখন 0 একক তখন x দ্রব্যের পরিমাণ এটা সর্বোচ্চ 40 একক। যেখানে আমরা a বিন্দু b a b c d e চারটা পাঁচটা বিন্দু পেয়েছি, এই বিন্দুগুলো যোগ করে যে একটা রেখা পেয়েছে এটা হচ্ছে PPC রেখা, যার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার
আমরা আগে যে বৈশিষ্ট্যগুলো পড়ছি জেনেছি এটার ভিতরেও অর্জন করা যাবে। মনে করি আমরা এখানে একটা আগের মতো ই বিন্দু দিয়ে আরেকটা এফ বিন্দু দিয়ে এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে একটা এলাকা আছে এটাকে বলে অর্জনযোগ্য এলাকা, আর বাইরে যে একটা এলাকা আছে এটাকে বলে অর্জনযোগ্য এলাকা। আমি আগেও ব্যাখ্যা দিয়েছি, এখন আবার দিচ্ছি অর্জনযোগ্য। আর এটা হচ্ছে অর্জন। তাহলে এই রেখার যে এফ বি, তার মানে পি পিছে রেখার ভিতরে যে একটা এলাকা আছে এটাকে আমরা কি বলি? অর্জনযোগ্য এলাকা। আর বাইরে যে একটা এলাকা আছে এটাকে কি বলি আমরা? অর্জনযোগ্য এলাকা। এখন কথা হচ্ছে আমার সম্পদের পরিমাণ হচ্ছে এতটুকু, 0 থেকে একেবারে 100 পর্যন্ত। আমার সম্পদের পরিমাণ হচ্ছে সীমিত। আমার সীমিত সম্পদের সাহায্যে আমি উৎপাদন করতেছি। তাহলে আমার সম্পদ যেহেতু সীমিত 100 একক, আমি এর বাইরে 100 এককের বাইরে উৎপাদন করতে পারবো না। কেন? আমার সম্পদ যেহেতু সীমিত। এই এফ বিন্দু যেটা আছে এটা এই যে পি পিছে রেখার বাইরে অর্থাৎ অর্জনযোগ্য এলাকায় অবস্থান করতেছে। এজন্য আমি সম্পদ যেহেতু সীমিত এজন্য আমি এখানে উৎপাদন করতে পারবো না। আবার এই ই বিন্দুটা যেখানে আছে এটা হচ্ছে পি পিসি রেখার ভিতরে, এটা অর্জনযোগ্য। যদি অর্জন করা যাবে, কিন্তু সম্পদের যথাযথ ব্যবহার হবে না, পূর্ণ ব্যবহার হবে না, পূর্ণ নিয়োগ হবে না। এজন্য এটা অর্জন করা যাবে কিন্তু সামগ্রিকভাবে এটা অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে, বেকার সমস্যা দেখা দেবে, অর্থাৎ পূর্ণ নিয়োগ হবে না। অর্জন করা যাবে কিন্তু যদি অর্জন করি তাহলে এটা যথাযথ ব্যবহার হবে না, পূর্ণ নিয়োগ হবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় উৎপাদন করলে পূর্ণ নিয়োগ অর্জন হবে, সম্পদের যথাযথ ব্যবহার হবে? একটাই মাত্র উত্তর, এটা হচ্ছে দেখো এ বি সি ডি যে একটা রেখা পাইছি অর্থাৎ পিপিসি রেখা, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন করলে সম্পদের যথাযথ উৎপাদন, এই রেখার প্রত্যেকটা বিন্দু ওই যে সম্পদের যথাযথ উৎপাদন নির্দেশ করে, এক কথায় পূর্ণ নিয়োগ নির্দেশ করে। তাহলে আমি এখানে যে এ বিন্দু পাইছি, বি বিন্দু পাইছি, সি বিন্দু পাইছি, ডি বিন্দু পাইছি, এখানে আরো অনেকগুলো কি বিন্দু স্থাপন করা যায়। এক কথায় এই এ বি এ ই রেখা অর্থাৎ পিপিসি রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন করলে সম্পদের যথাযথ ব্যবহার কিংবা পূর্ণ নিয়োগ নির্দেশ করে। এই রেখার বাইরে উৎপাদন করা যাবে না, বাইরে উৎপাদন করা যাচ্ছে না কারণ আমাদের সম্পদটুকু সীমিত। আর ভিতরে উৎপাদন করা যাচ্ছে, কিন্তু ভিতরে উৎপাদন করলে সম্পদের যথাযথ ব্যবহার হবে না, পূর্ণ নিয়োগ হবে না।